ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিগনগর এলাকায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত হয় 11 জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, তবে নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 11 জন নিহত হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সাভারে অদ্রিতা ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুরুতর দগ্ধসহ 10 জন আহত হয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাজারে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অদ্রিতা ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক ইউসুফ ও তার বন্ধু নাহিদকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, দুজনের 40% পুড়ে গেছে। আমাদের যে পেশেন্ট, ওর নাম হচ্ছে নাহিদ কাউসার, সে হচ্ছে 30%। আর একজন ছিল একই দোকানে, সে হচ্ছে দোকান মালিক, ওর নাম হচ্ছে ইউসুফ হচ্ছে 45% তার ইনজুর। আপার বডিতেই মেনলি হয়েছে, আর মুখেও মানে আগুনের যেই ওইটা ডাইরেক্ট লেগেছে। হয়তো শ্বাসনালীতে কিছু বার্ন আছে, ডাক্তারও কনফার্ম করেছে, কিন্তু সিভিয়ারিটি এখনো জানায়নি। যে এক পুলিশ সার্জেন্ট কর্তৃক আলম এশিয়া পরিবহন নামে একটি বাসের চালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে আধা ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। সড়ক অবরোধের এই ঘটনায় প্রায় আধ ঘন্টা ধরে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ থাকে। তাতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন অভিযোগ করেন, বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল আলিম নামে এক উপপরিদর্শককে মারধর করে আহত করেছেন। স্থায়ী জামিন চাইতে আজ আদালতে হাজির হবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টার দিকে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে তার। আজ শেষ হচ্ছে অস্থায়ী জামিনের মেয়াদ, এ কারণেই তিনি আদালতে যাবেন। গত 28 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের দায়ে করা মামলার রায় চ্যালেঞ্জ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে অস্থায়ী জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সাথে আপিল শুনানিরও কথা রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের নামে এ মামলা করেন। রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। ক্ষুদ্র এ প্রাণীর উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। কাউন্সিলররা বলছেন, মশা নিধনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। তবে জনবল সংকট সহ রয়েছে নানা প্রতিবন্ধকতা। উত্তরের মেয়র বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষে একা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। একে অপরের প্রতি দোষ না চাপিয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। রাজধানীর উত্তরার বাসিন্দা জাহানারা বেগম। প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মশা। দিনে ও রাতে মশারি ব্যবহার করেও নিস্তার নেই। মশার জ্বালায় আমরা আসলে কোনোভাবেই বসতে পারি না। বাচ্চা কাচ্চা পড়াশোনা করাবো, মশারির ভিতরেও মশা এসে যায়। রাজধানীতে বসবাসরত বেশিরভাগ মানুষের অবস্থা একই রকম। মশারির পাশাপাশি কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে সব সময়। কয়েলের ধোঁয়ায় আবার অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাসের সমস্যা হয়, বুকে ব্যথা হয়, চোখ জ্বালা করে, গলার নালীগুলো জ্বালা করে। ওষুধ দেওয়া হয়, কিন্তু এই ওষুধে কোনো লাভ হয় না। আমরা কয়েল জ্বালায় রাখি, কয়েলেও কোনো লাভ হয় না। মশারি টানায় সবসময় থাকতে হয়। কাউন্সিলররা বলছেন, মশার কাছে হারিয়ে যাচ্ছে তাদের সব অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাদেরকে শপথ করিয়েছিল, বলেছিল যে মশাই যেন ভোট না খায়। এমন একটা উপদ্রব বাড়ছে, আবার ডেঙ্গু দেখা দিচ্ছে। আমরা ডেঙ্গু নিয়ে খুব চিন্তিত আছি। প্রথম চ্যালেঞ্জটি আমরা এই মশক নিয়ন্ত্রণ কর্মসূচিটাকে গুরুত্ব সহকারে করেছি। বাস্তবতা হচ্ছে যে জনবল এবং আরও কীটনাশকের প্রয়োজন। ঢাকা উত্তর সিটির মেয়র জানান, ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা দরকার। সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনো সময়টা সম্ভব না। এটিকে আমাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। সকল সংস্থা, সকল অফিস, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাসা বাড়ি
সবাইকেই কিন্তু এই অ্যাওয়ারনেস বিল্ড আপে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মশা নিয়ন্ত্রণে সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুর বিষয়ে তেমন কোনো গুরুত্বই দিচ্ছেন না। গতবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বলেছি আমরা যে একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, তারা এটাকে মানে পাল্টা যুক্তিতেই তারা ব্যস্ত ছিলেন, কিন্তু তারা ব্যবস্থা যা নিয়েছেন সেটা পর্যাপ্ত না। সমন্বিত কার্যক্রম না চলার কারণে একে অপরের উপর দোষ চাপিয়ে তারা নিজের দোষটা স্থাপন করতে চাইছেন। এটা খুবই দুঃখজনক যে এটা সামগ্রিকভাবে সরকার একসাথে কাজ করতে হবে এবং সমগ্র সোসাইটি, সমগ্র সমাজকে একসাথে কাজ করতে হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোথাও কোনো ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরছেন তারা। বিশেষ করে রাস্তাঘাট ফাঁকা থাকায় বাস যাত্রীরা নির্বিঘ্নে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পারছেন। এদিকে রেলের যাত্রীরাও ভোগান্তি ছাড়াই রেল স্টেশনে পৌঁছেছেন। সঠিক সময়ে স্টেশনগুলো থেকে ট্রেন ছেড়ে আসা যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন। স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও এখনও কার্যত ঢাকা ফাঁকা। এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, ঢাকায় ফেরা নিয়ে যাত্রীরা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আসলে সকাল থেকে আমরা আছি, আপনি জানেন যে গতকাল ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি শেষ হয়েছে এবং কর্মজীবী মানুষরা কিন্তু তাদের অফিস শুরু করেছেন। কিন্তু সকালে এসে কমলাপুরের চিত্র আমরা যেটি পাচ্ছি আসলে যে আমি যদি একটু দেখাতে চাই আপনাদের যে পরিমাণ মানুষ আসলে ঢাকায় ফিরছেন আমরা দেখছি তার চেয়ে বেশি মানুষ অন্তত রেল যোগে ঢাকা আসলে ছাড়ছেন। আপনি নিশ্চয়ই দেখছেন এই যে মানুষগুলো জড়ো হয়েছে এবং সকালে যত মানুষ আমরা দেখেছি তারাও কিন্তু আসলে ঢাকা ছাড়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে তাদের আসলে ঈদের সময় নানা কর্মব্যস্ততা থাকার কারণে তারা দেশে যেতে পারেননি, যার জন্য তারা এই সময়টিকে বেছে নিয়েছেন আসলে ঢাকা থেকে বাইরে যাওয়ার জন্য। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে ঢাকায় ফেরার কথা, আপনি জানেন যে প্রায় এক সপ্তাহ ছুটি শেষে এবং কিছু কিছু মানুষ কিন্তু সবে কদরের সঙ্গে ছুটি মিলিয়ে কিন্তু প্রায় 10-11 দিন ছুটি কাটিয়েছে। সেই 10-11 দিন ছুটি শেষে কিন্তু আমরা গতকাল থেকেই দেখছিলাম মানুষ আসছে। তবে এই আসার চিত্রটি আমরা সবসময় সব ঈদেই দেখি আসলে মানুষজন বিচ্ছিন্নভাবে আসে, অর্থাৎ ঈদ শেষে একজন এক সময়ে আসলে ঢাকায় ঢোকে। তো সেই অর্থে যাওয়ার সময় আমরা আসলে যে ভিড়টা স্টেশনগুলোতে দেখি, আসার সময় কিন্তু আসলে সেই ভিড় কিন্তু সেইভাবে আসলে আমরা কোনোবারই পাইনি। তারপরেও এই যে একটি ট্রেন এখন এসে থামলো, এটি বোধহয় গাজীপুর থেকে এসেছে ট্রেনটি এবং যে মানুষজনগুলো আপনি দেখছেন এই মানুষজনগুলো ঈদ শেষে যেমন বাড়িতে আসছে তার চেয়ে বেশি আসলে ঢাকায় যারা আসলে সরকারি চাকরি করে সেই চাকরিজীবীদের ভিতরে অনেকেই কিন্তু ট্রেন যোগে কিন্তু আসলে আসেন এখানে আসেন এবং তারা তাদের অফিস আদালত নিয়মিত করেন। তো সবশেষে আমরা যেটি বলতে পারি যে আসলে স্টেশনগুলোতে কিন্তু ওই অর্থে আসলে ঢাকা আসা অর্থাৎ ঈদ শেষে ঢাকায় আসা যাত্রীদের ভিড় সেই অর্থে নেই। বাস টার্মিনালগুলোতে আমরা খবর নিয়েছি, সেখানেও একই অবস্থা, তবে লঞ্চে তুলনামূলক ভিড় একটু বেশি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষদের খবরাখবর নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে এবারও নানা আয়োজন থাকছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। নতুন প্রজন্মের কাছে মুজিবনগরকে তুলে ধরতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত স্থাপনাগুলোতে চলছে সাজসজ্জার কাজ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি। ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতি বছর 17 এপ্রিল পালন করা হয় মুজিবনগর দিবস। করোনা মহামারীর কারণে 2 বছর অনুষ্ঠান আয়োজনে কমতি থাকলেও এবার জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে দিবসটি। এবার কিন্তু আপনার ধুমধামে এবং অত্যন্ত জাঁকজমকতার সাথেই এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করতে যাচ্ছি।
এটার আপনার যেটি ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবার যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে নেতৃবৃন্দ এখানে আসবেন। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজনের সাথে আমরা প্রত্যক্ষভাবে জড়িত এবং আমাদের খুবই আনন্দ লাগে, অনেক ভালো লাগে। তা আমাদের সর্বশেষ দাবি আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমাদেরকে সচক্ষে দেখে যান। গার্ড অব অনার, স্মৃতিসৌধে শ্রদ্ধা, কুচকাওয়াজ, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা দুটি মেডিকেল টিম রেখেছি এবং এখানে স্যানিটেশন ব্যবস্থা, যেখানে অস্থায়ীভাবে 15টি ল্যাট্রিন ছিল ওটি 30টি করা হচ্ছে। আমরা চিন্তা করছি যে একটু শেড প্লাস পর্যাপ্ত পরিমাণে ফ্যান রাখবো, যাতে করে এখানে যারা আসেন তারা গরম হলেও স্বস্তির সাথে বসতে পারে এবং অনুষ্ঠানসমূহ তারা দেখতে পারেন। আমাদের সাদা পোশাকের নিরাপত্তা ডিউটি থাকবে একটি বলায়, যাতে এখানে আশেপাশে অনেক স্থাপনা আছে সেটাও যেন নিরাপদে থাকে। তাছাড়া আমাদের আর্চওয়ে থাকবে, যে গেট থেকে আমরা মেটাল ডিটেক্টর থাকবে, আমাদের বিভিন্ন রকম সন্দেহমূলক কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা যাতে তাদেরকে তল্লাশি করতে পারি। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সমুন্নত হবে বলে মনে করেন মেহেরপুরবাসী। মৌসুমী রহমান, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। ধ্বংসাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। চতুর্মুখী চাপের মুখেও ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। তবে তেল আবিব হামলা চালালে আরও বড় পরিসরে আক্রমণ করবে ইরান, এ কথা জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্র পাশে না থাকার কথা বললেও ইসরায়েলের জন্য 14 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য অনুমোদনের আহ্বান জানিয়েছেন প্রায় 90 জন মার্কিন আইন প্রণেতা। অন্যদিকে ইসরায়েলের আক্রমণ প্রতিরোধে সহযোগিতা করতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে রূপ নিল মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের আশঙ্কা পুরোপুরি দূর না হলেও এখনও বাণিজ্যে প্রভাব পড়ার কারণ নেই। তারপরও অসাধু ব্যবসায়ীরা একে সুযোগ হিসেবে নিয়ে দেশে নতুন করে যেন পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সরকারকে সজাগ থাকার পরামর্শ দেন তারা। ফজলুল হকের ক্যামেরায় সুফিয়ান ফারাবি রিপোর্ট। সিরিয়ায় কনসুলেটে হামলার জবাবে শনিবার ইসরায়েলে ইরানের হামলার পর থেকেই তা বিশ্বব্যাপী আলোচনায়। প্রথমে প্রতিশোধের কথা বললেও পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্তহীনতায় বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্য কৌশলে প্রতিশোধের চিন্তা করছে বলে ধারণা এই আন্তর্জাতিক সম্পর্কবিদের। যুদ্ধকালীন ক্যাবিনেট ইসরায়েল তারা এখনো তাদের মতামত প্রকাশ করেনি যে তারা আসলে কোন দিকে অবস্থান নেবে। তবে যদি সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটাকে যদি তারা স্বীকৃতি দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো তারা আপাতত কোনো আক্রমণ করবে না, কিন্তু ভবিষ্যতে যে আক্রমণ হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। সেটা কোন স্কেলে হবে, কোন দেশে হবে, কিভাবে হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইসরায়েল যুদ্ধে না জড়ালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি। জ্বালানি তেলের বাজারে খুব বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম, কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যদি যুদ্ধ দেখা দেয় তাহলে কিন্তু ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। যৌক্তিক কারণ না থাকলেও অসাধু ব্যবসায়ীরা যেন অস্থিরতাকে পুঁজি করে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি দাম না বাড়ে তারপরেও আমাদের এখানে বাড়ানো হয়, সেক্ষেত্রে যে বিভিন্ন মেকানিজম আমাদের আছে সেই জিনিসগুলার সহযোগিতা নেওয়া অবশ্যই দরকার। ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের প্রেক্ষাপটে আমরা অলরেডি একটা মুদ্রাস্ফীতির মধ্যে আছি। আশা করছি যেন অসাধু কোনো চক্র এখানে অবৈধভাবে কোনো সুবিধা নিতে পারে। তবে হামলা পাল্টা হামলা যুদ্ধ পর্যন্ত গড়ালে মধ্যপ্রাচ্যে বড় অস্থিরতা তৈরি হবে। ওই অঞ্চল বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য হওয়ায় ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। তাই সব পক্ষকে যুদ্ধ পরিহারের আহ্বান শান্তিকামী মানুষের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। খেলার খবর ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে অ্যাথলেটিকো। ঘরের মাঠে প্রথম লেগে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে স্প্যানিশ জায়ান্টরা। 2-1 ব্যবধানে এগিয়ে থেকে
হোম ম্যাচ শুরু করবে সিমিওনির দল। অন্যদিকে আরেক কোয়ার্টারে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি। অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা জিতেছিল। ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিগনগর এলাকায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত হয় 11 জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, দুর্ঘটনার কারণ ও এর জন্য দায়ী আসলে কে এবং নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন, এবং সে সাথে আরো যেটা জানাবেন যে আহতদের এখন কি অবস্থা। মাঝে আপনার মাধ্যমে জানা দিয়ে চাই যে ফরিদপুরের কানাইপুরের দিগনগরে সকাল 8টায় একটি বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 11 জন মারা যায় এবং হাসপাতালের নেওয়ার পথে আরো 2 জন মারা যায়। মোট 13 জন নিহত হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে পিকআপ ভ্যান এবং বাস দুটোরই গতি ছিল অনেক। এই গতি বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে তারা মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের কারণেই এই নিহত হয়। এবং এখানে রাস্তাও একটু ক্রিটিক্যাল সমস্যা আছে, বাগের জন্য তারা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, এই জন্যই এই নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে এইখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে, কারণ এইখানে যে গাড়ির নিয়ন্ত্রণ তারা রাখতে পারে না। এবং আহতরা যারা আছে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে তারা আরো নিহত সংখ্যা বাড়তে পারে। এবং এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য ফায়ার সার্ভিস সবাই পরিদর্শন করেছে। তারা কি কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে তারা তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটির মাধ্যমেই তারা জানাতে পারবে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে এবং এই দুর্ঘটনার যারাই দোষী হয় তাদের যাতে কঠোরভাবে শাস্তির আওতায় আনা যায় এ ব্যাপারে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কড়াকড়িভাবে হুঁশিয়ার করেছে। পারফেক্ট। জাকির, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।